চেষ্টার প্রত্যেক ধাপ আপনাকে লক্ষ্যের কাছে নিয়ে যায়। সমস্যা নয়, সমাধানের দিকে নজর দিন। আজকের দিনটিকে গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সোপান হিসাবে। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছে স্নিগ্ধা। চলে যাব আজকের বিস্তারিত সংবাদে। বাংলাদেশের মহান বিজয় দিবস রাজ্যে উদযাপন করা হয়। এলবার্টিকা পার্কে হয়েছে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং উচ্চশিক্ষামন্ত্রী। 16 ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। এই দিনটি রাজ্যের নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়। বুধবার রাজধানীর লিচুবাগানস্থিত অ্যালবার্টিকা পার্কে হয়েছে শহীদদের স্মৃতিচারণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। তাছাড়া বিএসএফ এবং আর্মির আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সহ অন্যান্য অতিথিরা শহীদদের পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, 1971 সালের এই দিনে বাংলাদেশ স্বাধীন দেশে পরিণত হয়েছে। একটানা 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর বাংলাদেশের লক্ষ লক্ষ বীর শহীদদের রক্তের বিনিময়ে স্বাধীনতা লাভ করে। বাংলাদেশের এই স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে ত্রিপুরার মানুষের বেশ কৃতিত্ব রয়েছে। এই দিনটি বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, এই দিনটিকে বাংলাদেশের মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করছেন। এই দিনে শের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা এবং প্রয়াতদের পরিবারের লোকেদের পাশে থাকা অত্যন্ত জরুরি। এই দিনে বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যপাল। उधर से इधर शरणार्थी बन के आए थे, तो उस टाइम में ऑल इंडिया लेवल पे इंदिरा गांधी ने डिसीजन लिया कि इनको सपोर्ट करना है और मुक्ति वाहिनी जो है वो अपना त्रिपुरा में आए हैं, उसको सपोर्ट करे हैं। उसके बाद में जो युद्ध हुआ था वो युद्ध में भारत जीता है और पाकिस्तान के 91,000 सोल्जर्स सरेंडर हुआ है। वो सरेंडर हुआ सो दिन ये 16 दिसंबर था। तो ये 16 दिसंबर को अपन विजय दिवस के नाम से मना रहे और उसी टाइम का जो ये 71 इन्फेंट्री बटालियन के जो थे उसी टाइम पे उनका प्राण त्याग हुआ था। एल्बर्ट माउंटेन 73 माउंटेन ब्रिगेड उसी में थे। तो उसी टाइम पे अभी भी उनका नाम पे अपन ये पार्क और ये साउंड एंड लाइट शो चलाने वाले हैं। तो उस दिवस पर सब लोगों को पर्टिकुलरली जो आर्मी जवान काम करे थे अब काम कर रहे, ये सब लोगों को मैं विजय दिवस के शुभकामनाएं देता हूँ। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। পতঞ্জলি যোগাপীঠ ও মুখ্যমন্ত্রীর মধ্যে এক মৌন স্বাক্ষর অনুষ্ঠিত হয়। রাজধানীর ডিআইএফটি কনফারেন্স হলে হয়েছে এই মৌন স্বাক্ষর। উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প এবং বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। পতঞ্জলি যোগাপীঠ ও মুখ্যমন্ত্রীর মধ্যে মঙ্গলবার এক মৌন স্বাক্ষর অনুষ্ঠিত হয়। রাজধানীর ডিআইএফটি কনফারেন্স হলে হয়েছে এই মৌন স্বাক্ষর। উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। মৌন স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন পতঞ্জলি যোগাপীঠের কর্মকর্তারা। ইতিমধ্যে পতঞ্জলি যোগাপীঠ রাজ্যে কাজ শুরু করে দিয়েছে। রাজ্যের 15,000 হেক্টর জমিতে হবে পাম প্ল্যান্ট। ইতিমধ্যেই 4.5 কোটি বীজ বপন করা হয়ে গেছে। আগামী দিনেও এই কাজ অব্যাহত রাখা হবে। পাম চাষ ছাড়াও রাজ্যের বনকে কাজে লাগিয়ে পতঞ্জলি যোগাপীঠ বেশ কিছু জিনিস এই রাজ্যে উৎপাদন করবে। এই সব জিনিসগুলি রাজ্যের মানুষ স্বল্প খরচে ক্রয় করতে পারবেন। এর পাশাপাশি রাজ্যের পর্যটন ক্ষেত্রে উন্নয়নের কাজ করে যাবে পতঞ্জলি যোগাপীঠ। ত্রিপুরা মা ত্রিপুরেশ্বরী মায়ের পদভূমি। এই রাজ্যকে দেশের অন্যান্য রাজ্যের মানুষ যাতে চিনতে পারেন, জানতে পারেন, এই লক্ষ্যকে সামনে রেখে কাজ চালিয়ে যাচ্ছেন পতঞ্জলি যোগাপীঠ। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। ভাব গম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় রাজ্যেও দিনটি উদযাপন করা হয়। আগরতলাস্থিত বাংলাদেশের সহকারী কমিশনের কার্যালয়ে হয়েছে আলোচনা চক্র।
ডিসেম্বর প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মহান বিজয় দিবস। লক্ষ লক্ষ বীর শহীদদের রক্তে রচিত স্বাধীনতার এই সূর্যোদয় হয়েছিল এই দিনে। এই দিনে বাংলাদেশের মানুষ নতুন করে বাঁচার রসদ পেয়েছিলেন। এই দিনেই তারা স্বাধীনতার স্বাদ আস্বাদন করেছিলেন। ইতিহাস, আত্মপরিচয় ও প্রজন্ম থেকে প্রজন্মের প্রেরণা পেয়েছিলেন। লাল সবুজের পতাকায় প্রতিধ্বনিত হয় ত্যাগ, সাহস ও অঙ্গীকারের দীপ্ত বার্তা। এই বিজয়ের চেতনায় গড়ে ওঠে মানবিক উন্নতি এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ। বাঙালি লড়াকু জাতি দীর্ঘ 9 মাসের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই জাতি 1971 সালের 16 ডিসেম্বর পাক হানাদের বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে। লাখো শহীদদের রক্ত এবং অসংখ্য মা বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয় বাংলাদেশের মানুষের স্বাধীনতা এবং আত্মপরিচয়ের চিরন্তন প্রতীক। বুধবার বাংলাদেশের সর্বত্র এই দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়। বুধবার আগরতলাস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনের কার্যালয়ে হয়েছে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও আলোচনা চক্র। সেখানে উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনের কার্যালয়ের আধিকারিক ও তাদের পরিবারের সদস্যরা। উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরাও। সভায় এই দিনেই গুরুত্ব ব্যাখ্যা করেন সার্কিট হাউসস্থিত বাংলাদেশ ভিসা অফিসের আধিকারিকরা। বাংলাদেশের মহান বিজয় দিবসে ত্রিপুরাবাসীর কৃতিত্বের কথাও তুলে ধরেছেন। দুই পারের মানুষের মধ্যে একটা অভিন্ন সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক রয়েছে কৃষ্টি সংস্কৃতির। এই সম্পর্ক রয়েছে দুই দেশের বাণিজ্যের ক্ষেত্রেও। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনো অবিচল রয়েছে বলে দাবি করলেন ভিসা অফিসের আধিকারিকরা। আগামী দিনেও ভারত বাংলাদেশের মধ্যে মধুর সম্পর্ক থাকবে বলে আশাবাদী সহকারী হাই কমিশনের কার্যালয়ের আধিকারিকরা। আমি একটি গণতান্ত্রিক সাম্যভিত্তিক ও আদর্শ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় 24শে জুলাই শাহাদত বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে আগরতলা ও ত্রিপুরার মানুষের অবদান চিরস্মরণীয়। 1971 সালে বাংলাদেশের লাখ নির্যাতিত মানুষ আশ্রয় পেয়েছিল আগরতলা ও ত্রিপুরার মাটিতে। আগরতলার সাধারণ মানুষ তাদের ঘর, খাদ্য, ভালোবাসা উজাড় করে দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল। এখানকার হাসপাতালগুলোতে চিকিৎসা পেয়েছিলেন আহত মুক্তিযোদ্ধারা। প্রশিক্ষণ শিবিরে গড়ে উঠেছিল স্বাধীনতা সংগ্রাম। আগরতলা তখন শুধু একটি প্রতিবেশী শহর ছিল না, এটি হয়ে উঠেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ সহযোগিতা ও নির্ভরতার প্রতীক। ঐতিহাসিকভাবে আগরতলার সাথে বাংলাদেশের সম্পর্ক অকৃত্রিম। আমাদের দিল্লিস্থ বাংলাদেশের হাই কমিশনার স্যার এই সম্পর্ককে অর্গানিক রিলেশন নাম দিয়েছেন, যা দুই দেশের মানুষের অন্তরে এক অপূর্ব মেলবন্ধন। দুই পারের মানুষের অভিন্ন সংস্কৃতি এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে রচিত। ত্রিপুরা বাংলাদেশের সম্পর্ককে আমরা আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশ থেকে ত্রিপুরাতে প্রতিনিয়ত মাছ, সিমেন্ট, এলপিজি, স্টিল শিপ, ব্রোকেন স্টোন, উডেন ফার্নিচার সহ অন্যান্য দ্রব্যাদি আসছে। আবার ত্রিপুরা থেকেও বাংলাদেশে যাচ্ছে কাজু বাদাম, পেঁয়াজ, আগরবাতি, আদা সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এই ব্যবসায়িক সম্পর্ক এটাও প্রমাণ করে যে আগরতলাও বাংলাদেশের মতো তার ঐতিহাসিক বন্ধন এখনও অটুট আছে। সীমান্তের দুই পাশের মানুষের পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব ও সৌহার্দ্য আমাদের সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করেছে। এই বন্ধন ভবিষ্যতে দুই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির ভিত্তি হিসেবে কাজ করবে, এটাই আমাদের দৃঢ় প্রত্যাশা। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের কাজকর্ম নিয়ে আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পৌরোহিত্য করেন মেয়র দীপক মজুমদার। আগরতলা শহরে স্মার্ট সিটি প্রকল্পে বেশ কিছু কাজকর্ম চলছে। গত কয়েক মাস ধরেই চলছে এই সব কাজ। এই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বুধবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পৌরোহিত্য করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, এমওআইসি মেম্বার তুষার কান্তি ভট্টাচার্য সহ অন্যান্য কর্পোরেটররা। উপস্থিত ছিলেন জল বোর্ডের আধিকারিক থেকে শুরু করে পূর্ত দপ্তরের আধিকারিকরা। এই বৈঠক সম্পর্কে মেয়র দীপক মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগরতলা শহরে গত কয়েক মাস ধরে স্মার্ট সিটি প্রকল্পে কাজ চলছে। এই সব কাজের মধ্যে রয়েছে পানীয় জলের পাইপলাইন সরবরাহ, পাকা ড্রেনের কাজ, রাস্তা সংস্কার করা ইত্যাদি। এই সব কাজের অগ্রগতি নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে দিয়ে কাজগুলি দ্রুত বাস্তবায়ন করা যেমন সম্ভব হবে তেমনি ভাবে
মানুষের সমস্যা দ্রুত সমাধান করা যাবে। তিনি বলেন, আগরতলা শহরের সর্বত্র পানীয় জল সরবরাহ হলেও শহরের 17,377 পরিবারের মধ্যে পানীয় জল পৌঁছে দেওয়া যায়নি। এই কাজ অত্যন্ত দ্রুততার সঙ্গে করতে চাইছে পুর নিগম, তাই জল বোর্ডের আধিকারিকদের এই বৈঠকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। পাশাপাশি তিনি বলেন, জল বোর্ড আগরতলা শহরের মধ্যে এবং রাজ্যের সব মহকুমাতেই কাজ করতে চলেছে। অনেকেই বলে থাকেন জল বোর্ড কি কাজ করছেন। বাস্তবে জল বোর্ডের কাজ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে তেমন কোনো অভিজ্ঞতা নেই, তাই এই বিষয়ে অনেকে সমালোচনা করেন। কিন্তু যারা সচেতন নাগরিক তারা জল বোর্ডের কাজ সম্পর্কে ভালোভাবেই জানেন এবং বোঝেন। তাই শহরের যেসব এলাকায় পানীয় জল পৌঁছায়নি সেই সব এলাকায় অতি দ্রুততার সঙ্গে পানীয় জলের পাইপলাইন সরবরাহ করা হবে। সেই সঙ্গে যেসব এলাকায় পাকা ড্রেনের কাজ চলছে এই এলাকায় পাকা ড্রেনের কাজ দ্রুত সম্পন্ন করা হবে। রাস্তা সংস্কারের বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। 2025 থেকে 26 অর্থবর্ষে 3 দপ্তরের বরাদ্দকৃত বাজেট এক প্রকল্পের বাস্তবায়নের লক্ষ্যে এই বৈঠক। কৈলাসহর সার্কিট হাউসে মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে মঙ্গলবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরের সচিব, অধিকর্তা, জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতি, জেলা শাসক, পুর পরিষদ এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। মন্ত্রী সুধাংশু দাস জানান, 2025 থেকে 26 অর্থবর্ষে 3 দপ্তরের বরাদ্দকৃত বাজেট এবং বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করাই এই দ্বিতীয় পর্যায়ের পর্যালোচনা বৈঠকের মূল উদ্দেশ্য। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সময়মতো সম্পন্ন করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। জনপ্রতিনিধিদের মতামত ও বিভিন্ন পর্যায়ের সমস্যা নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়েছে এই বৈঠকে। আগামী দিনে দপ্তর কি কি কাজ করবে এর একটি রূপরেখা এই বৈঠকের মধ্য দিয়ে নিরূপণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। আগরতলা প্রেস ক্লাবে এক কর্মসূচির মধ্য দিয়ে পুরুষ ও মহিলা ক্রিকেট টিমের জার্সি উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান সহ কমিটির অন্যান্য সদস্যরা। আগামী কিছুদিন বাদে শুরু হতে চলেছে আগরতলা প্রেস ক্লাব ও স্পোর্টস সাব কমিটির উদ্যোগে পুরুষ ও মহিলাদের ক্রিকেট প্রতিযোগিতা। প্রতি বছর আগরতলা প্রেস ক্লাব এবং স্পোর্টস সাব কমিটির যৌথ উদ্যোগে খেলার আসর বসে। এবারও ক্রিকেট খেলার প্রস্তুতি চলছে জোর কদমে। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এক কর্মসূচির মধ্য দিয়ে পুরুষ ও মহিলা ক্রিকেট টিমের জার্সি উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলোক ঘোষ, সাব কমিটির সদস্য অভিষেক দেববর্মা সহ অন্যান্যরা। এই বিষয়ে স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলোক ঘোষ বলেন, আগামী কিছুদিনের মধ্যেই রাজ্যে শুরু হবে আগরতলা প্রেস ক্লাব ও স্পোর্টস সাব কমিটির যৌথ উদ্যোগে ক্রিকেটের আসর। এই আসরকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। বুধবার রাজ্যের মহিলা এন্টারপ্রেনার সুচিস্মিতা সাহা ক্রিকেটারদের জার্সি প্রদান করেছেন। ওনার আর্থিক সহযোগিতা এই জার্সি পাচ্ছেন খেলোয়াড়রা। এর জন্য তিনি মহিলা এন্টারপ্রেনারকে ধন্যবাদ জানিয়েছেন। আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির যিনি কনভেনার এবং আগরতলা প্রেস ক্লাবের যুগ্ম সচিব অভিষেক দে আপনাদের বিস্তৃত বলেছেন, আমি অন বিহাফ অফ আগরতলা প্রেস ক্লাব এবং স্পোর্টস সাব কমিটির পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে যারা আমাদের প্রেস ক্লাবের সহযোগিতা হারবার দিয়েছেন, সেই ইউবিকা টেলসের যারা দুজন আছেন সম্মানীয় অতিথি, তাদের আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। ওনারা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদেরও একটু দায়িত্ব যে জার্সি আমি মনে করি যে কোনো টিম বা যে কোনো দেশের জন্য পতাকা এবং টিমের একটা জার্সি আমরা এটুকু স্টুডেন্ট তাদেরকে দিতে চাই যে এই জার্সি আমরা জার্সির প্রতি সম্মান রাখবো এবং মাঠে আমরা যতটুকু সম্ভব ভালো খেলে আমরা এই জার্সির মান রাখবো এবং আশা করি আগামী দিনে এই যারা আমাদের পাশে আজকে দাঁড়িয়ে আসছে, আগামী দিনে তারা আমাদের পাশে আসবে এবং তারা যে জার্সি দিয়ে কোনো ভুল করেননি সেটা প্রমাণ করার দায়িত্ব আমাদের এবং আমরা ভালো খেলবো, সবাই চেষ্টা করবো ভালো খেলার এবং অবশ্যই তো জেতার চেষ্টা করবো। আবারও
আমি আগরতলা প্রেসের পক্ষ থেকে এবং স্পোর্টস সাব কমিটির পক্ষ থেকে আপনাদের কনসার্টদের পাশাপাশি যারা সাংবাদিক ভাই বোন এসেছেন তাদেরকে অভিনন্দন, উষ্ণ অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। ঋতু 6টি, এর মধ্যে একটা অন্যতম ঋতু হচ্ছে শীত। এই শীত কারোর জন্য সুখের, আবার কারোর জন্য দুঃখের। কেউ শীত উপভোগ করেন নানাভাবে, আবার কেউ শীতে কষ্ট পেয়ে থাকেন। সব মিলিয়ে শীত মানুষের কাছে উপভোগ্য হয়ে উঠেছে। রাজ্যের শীতের দাপট ক্রমশই বাড়ছে, পারদ নিম্নমুখী হচ্ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উত্তরের হাওয়ার দাপট। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। আকাশে হালকা মেঘ ছিল, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। উত্তরে হাওয়ার গতি 4 থেকে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 26% এবং সর্বনিম্ন 35%। সন্ধ্যায় দমকা হাওয়া বইতে পারে 18 কিলোমিটার প্রতি ঘন্টায়। রাতে দমকা হাওয়ার গতি আরো বাড়বে। আকাশে হালকা মেঘ রয়েছে, দিনে আবছা রোদ প্রত্যক্ষ করা যায়। রাতে হালকা কুয়াশা থাকবে আকাশে, তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে। জানুয়ারি মাসের প্রথম দিকে রাজ্যে শীতের দাপট বাড়বে বলে জানিয়েছেন আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তর। এবছর রাজ্যে শীতের দাপট অনেকটাই বাড়বে। গত বছরের তুলনায় এবছর শীত বেশি অনুভূত হবে রাজ্যে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এদিকে শীত শুরু হতেই সুদূর নাইজেরিয়ান থেকে ঝাঁকে ঝাঁকে আসে যাযাবর পাখি। ইতিমধ্যেই কলেজটিলা লেকের মধ্যে এসে হাজির হয়েছে এসব পাখি। এছাড়া সিপাহীজলার নৌকাঘাট এলাকার জলাশয়ে, রুদ্রসাগর জলাশয়ে এই পাখিগুলো এসে হাজির হয়। শীতের মরশুমের চোখ জোড়ানো সবজি আসে বাজারে। তরতাজা সবজি দেখলেই মানুষের মন ছুঁয়ে যায়। রাজ্যের বাজারে এমন ফুলকপি, বাঁধাকপি, মূলা, লাউ, লোকাল আলু, পালং, বেগুন, শিম ইত্যাদি সবজির রমরমা। শীতকালীন ফল কমলাও বাজারে এসে হাজির। দাম ক্রেতাদের নাগালের মধ্যেই। বাজারে হাজির শীতকালীন ফল কুল। লোকাল কুল রাজধানীর বাজারে এসে গেছে। কুলের চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে। শীতের মরশুম মানুষ অত্যন্ত আনন্দে উপভোগ করছেন। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সমস্ত সংবাদের জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।